বিভাগের প্রথমে আছে রাষ্ট্রপতি। প্রথম পরিচ্ছেদ রাষ্ট্রপতি সম্পর্কে এই প্রথম পরিচ্ছেদে উল্লেখ আছে। রাষ্ট্রপতি নির্বাচন অনুচ্ছেদ 48-এ বলা আছে রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে। অনুচ্ছেদ 49-এ ক্ষমা প্রদর্শনের অধিকার, অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার বলা আছে 49 নং অনুচ্ছেদে। 50 নং অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতি পদের মেয়াদ। 51 নং বলা আছে রাষ্ট্রপতির দায় মুক্তি। 52 নং অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতির অভিসংশয়। 53 নং অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতির অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ, অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ। এবং 54 নং অনুচ্ছেদে বলা আছে অনুপস্থিতি প্রভৃতিকালে রাষ্ট্রপতি পদে স্পিকার, অর্থাৎ রাষ্ট্রপতি পদে স্পিকার দায়িত্ব পালন করতে পারে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে। তো এইখানে এই চতুর্থ ভাগে আমাদের যে প্রথম পরিচ্ছেদ ছিল রাষ্ট্রপতি সম্পর্কিত, সেখানে এইগুলি অন্তর্ভুক্ত ছিল। এইখানে কিন্তু পরিচ্ছেদ 5টা। এই চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ, এখানে 5টা পরিচ্ছেদ। প্রথম পরিচ্ছেদ রাষ্ট্রপতি, দ্বিতীয় পরিচ্ছেদে আবার প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী সভায় সম্পর্কে বলা হয়েছে, তাই না? তৃতীয় পরিচ্ছেদে আবার এই স্থানীয় শাসন সম্পর্কে বলা হয়েছে। যাই পরবর্তীগুলো আলোচনা করি। এবার আসি চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ। কিন্তু এখানে এই দ্বিতীয় পরিচ্ছেদ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে, দ্বিতীয় পরিচ্ছেদ। তো অনুচ্ছেদ 55-তে মন্ত্রিসভা সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ 56-তে মন্ত্রীগণ, মন্ত্রীগণ সম্পর্কে বলা হয়েছে। এখানে প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এদের বিষয় সম্পর্কে এখানে অন্তর্ভুক্ত আছে মন্ত্রীগণ। 57 নং অনুচ্ছেদে প্রধানমন্ত্রী পদের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে। 58 নং অনুচ্ছেদে অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে। এবং তৃতীয় পরিচ্ছেদ স্থানীয় সরকার, এখানে অনুচ্ছেদ 59-এ স্থানীয় সরকার সম্পর্কে বলা হয়েছে এবং অনুচ্ছেদ 60-এ স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ চতুর্থ ভাগে মোট 5টা পরিচ্ছেদ, তাই না? প্রথম পরিচ্ছেদ কিছুক্ষণ আগে আলোচনা করেছি, আর দ্বিতীয় পরিচ্ছেদের এই যে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা সম্পর্কে বলা ছিল। আবার তৃতীয় পরিচ্ছেদে এই স্থানীয় শাসন সম্পর্কে 2টা অনুচ্ছেদ ছিল। একটি হচ্ছে 59 নং অনুচ্ছেদের স্থানীয় শাসন এবং 60 নং অনুচ্ছেদে স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা। এইবার আমরা এই চতুর্থ পরিচ্ছেদ দেখব। এখানে 5টা পরিচ্ছেদ আছে। চতুর্থ পরিচ্ছেদে প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাই না? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এখানে প্রথমে আছে সর্বাধিনায়কতা, মানে প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক হচ্ছে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির উপর ন্যস্ত। 61 নং অনুচ্ছেদে বলা আছে সর্বাধিনায়কতা। 62 নং বলা আছে প্রতিরক্ষা কর্ম বিভাগে ভর্তি প্রভৃতি। 63 নং অনুচ্ছেদে বলা আছে যুদ্ধ। 63 নং বলা আছে। এবং এখানে আর একটা পরিচ্ছেদ আছে, এটা হচ্ছে 5ম পরিচ্ছেদ অ্যাটর্নি জেনারেল। এখানে একটি অনুচ্ছেদ আছে যেটি অ্যাটর্নি জেনারেল, এটা 5ম পরিচ্ছেদে। অর্থাৎ আমি আবারও রিপিট করতেছি, লক্ষ্য করি। অনুচ্ছেদ 61-তে সর্বাধিনায়কতা সম্পর্কে বলা আছে, রাষ্ট্রপতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বাধিনায়ক, তাই না? 62 নং প্রতিরক্ষা কর্ম বিভাগে ভর্তি প্রভৃতি সম্পর্কে বলা হয়েছে। 63-তে যুদ্ধ। এবং 5ম পরিচ্ছেদে অ্যাটর্নি জেনারেল, এটি 64 নং অনুচ্ছেদে বলা আছে যে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। তো এই 64 নং অনুচ্ছেদ পর্যন্ত চতুর্থ ভাগে বলা ছিল। এবার আসি 5ম ভাগ আইনসভা। আইনসভার এখানেও কয়েকটা পরিচ্ছেদ আছে। প্রথম পরিচ্ছেদে সংসদ সম্পর্কে বলা হয়েছে। যেমন অনুচ্ছেদ 65-তে সংসদ প্রতিষ্ঠা সম্পর্কে বলা হয়েছে যে জাতীয় সংসদ নামে বাংলাদেশে একটি সংসদ থাকবে, এটা বলা হয়েছে। 66-তে বলা হয়েছে সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা সম্পর্কে। অনুচ্ছেদ 67-তে সদস্যদের আসন শূন্য হওয়া বিষয়টি উল্লেখ করা হয়েছে। এবং 68 অনুচ্ছেদে সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
অনুসাইটে শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ, ভোটদান করিলে সদস্যদের অর্থদণ্ড সম্পর্কে বলা হয়েছে। এবং ৭০ নং অনুচ্ছেদে বলা হয়েছে রাজনৈতিক দল হতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া সম্পর্কে যে অনুচ্ছেদ ৭০ নংয়ে উল্লেখ আছে। ৭১ নংয়ে দ্বৈত সদস্যতার সংখ্যা বাধা, দ্বৈত সদস্যতার বাধা সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ একই সাথে দুইটা আসনে থাকতে পারবেন এরকম কথা বলা হয়েছে। এরপরে ৭২ নং অনুচ্ছেদে বলা হয়েছে সংসদের অধিবেশন সংক্রান্ত বিষয়ে ৭২ নং অনুচ্ছেদে উল্লেখ আছে। এবার আসি পঞ্চম ভাগ, প্রথম পরিচ্ছেদ সংসদ সম্পর্কে আরও কয়েকটা আছে এখানে। সেটি হচ্ছে ৭৩ নং অনুচ্ছেদে বলা হয়েছে সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী, এবং ৭৩-এর কতে বলা হয়েছে সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার, এগুলি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও রয়েছে, সেটি হচ্ছে ৭৪ নং অনুচ্ছেদে বলা হয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার সম্পর্কে। ৭৫ নং অনুচ্ছেদে কার্যপ্রণালী বিধি কোরাম সম্পর্কে এই উল্লেখ আছে। ৭৫ নং অনুচ্ছেদে এই যে কার্যপ্রণালী বিধি, কোরাম প্রভৃতি সম্পর্কে উল্লেখ আছে। এবং ৭৬-এ সংসদের স্থায়ী কমিটি সমূহ সম্পর্কে বলা হয়েছে। ৭৬-এর কতে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রায় আসে পরীক্ষায়, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ৭৭-এ ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে ৭৭ নং অনুচ্ছেদে। ৭৮ নং অনুচ্ছেদে সংসদ ও সদস্যদের বিশেষ অধিকারের দায় মুক্তি সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ সংসদ ও সংসদ সদস্যদের বিশেষ অধিকার ও দায় মুক্তি সম্পর্কে উল্লেখ করা হয়েছে ৭৮ নং অনুচ্ছেদে। ৭৯ নং অনুচ্ছেদে সংসদ সচিবালয় সম্পর্কে বলা হয়েছে যে সংসদে একটি সচিবালয় থাকবে, সেই কথা উল্লেখ আছে, এই সম্পর্কে বলা আছে ৭৯ নংয়ে। এখানে দ্বিতীয় পরিচ্ছেদ আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত কমিটি, অর্থাৎ আইনসভা, পঞ্চম ভাগে আইনসভায় দুইটা পরিচ্ছেদ ছিল, একটা হচ্ছে প্রথম পরিচ্ছেদ, একটা দ্বিতীয় পরিচ্ছেদ, আরেকটাও আছে তৃতীয় পরিচ্ছেদ, অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা, তাই না? যাই হোক, দ্বিতীয় পরিচ্ছেদে কী কী আছে লক্ষ্য করি। দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে অনুচ্ছেদ ৮০-তে আছে আইন প্রণয়ন পদ্ধতি, মানে আইন কীভাবে নতুন আইন কীভাবে তৈরি করা হয় সংসদে, সেই পদ্ধতি সম্পর্কে বলা আছে। ৮১-তে অর্থ বিল। ৮২ নং অনুচ্ছেদে আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ সম্পর্কে বলা হয়েছে। ৮৩ নং অনুচ্ছেদে সংসদের আইন ব্যতীত করারোপের বাধা সম্পর্কে বলা হয়েছে। ৮৪ নং অনুচ্ছেদে সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব সম্পর্কে বলা হয়েছে। ৮৫ নং অনুচ্ছেদে সরকারি অর্থের নিয়ন্ত্রণ সম্পর্কে বলা হয়েছে। ৮৬ নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের সরকারি হিসাবের প্রদেয় অর্থ সম্পর্কে বলা হয়েছে। ৮৭ নং অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কে বলা হয়েছে। এবং এই পঞ্চম ভাগের ৮৮ আইনসভার যে ৮৮ অনুচ্ছেদ, সেখানে সংযুক্ত তহবিলের উপর দায়মুক্ত ব্যয় সম্পর্কে উল্লেখ করা হয়েছে। অনুচ্ছেদ ৮৯ বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। ৯০ নং অনুচ্ছেদে নির্দিষ্টকরণ আইন সম্পর্কে বলা হয়েছে। এবং ৯১ নং অনুচ্ছেদে সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি সম্পর্কে বলা হয়েছে। ৯২ নং অনুচ্ছেদে হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে। এই ছিল ৯২ পর্যন্ত এই পঞ্চম ভাগের দ্বিতীয় পরিচ্ছেদ। এবার তৃতীয় পরিচ্ছেদে একটি মাত্র আছে, সেটি হচ্ছে ৯৩ নং অনুচ্ছেদ অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা, এই রাষ্ট্রপতি যে বিভিন্ন সময় সংসদ না থাকা সাপেক্ষে অধ্যাদেশ জারি করে, এই অধ্যাদেশ জারি সম্পর্কে প্রণয়ন ক্ষমতা দেওয়া, অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে এই ৯৩ নং অনুচ্ছেদে। এবার আসি ষষ্ঠ ভাগ বিচার বিভাগ। বিচার বিভাগের বিশেষ করে প্রথম পরিচ্ছেদে সুপ্রিম কোর্ট, আর দ্বিতীয় পরিচ্ছেদে বিশেষ করে অধস্তন আদালত। সুপ্রিম কোর্ট সম্পর্কে অনুচ্ছেদ ৯৪-তে বলা আছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। অনুচ্ছেদ ৯৫-তে বলা আছে বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ।
অনুচ্ছেদ 96-তে বিচারকের পদের মেয়াদ সম্পর্কে বলা আছে। 97-তে অস্থায়ী প্রধান বিচারপতির নিয়োগ সম্পর্কে বলা আছে। অনুচ্ছেদ 98-তে সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ 99-তে অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। এবং 100 নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের আসন সম্পর্কে বলা হয়েছে। 100 নং অনুচ্ছেদে বলা আছে সুপ্রিম কোর্টের আসন সম্পর্কে। 101 নং অনুচ্ছেদে হাইকোর্ট বিভাগের এখতিয়ার সম্পর্কে বলা হয়েছে। 102 নং অনুচ্ছেদে কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্টের ভিতরে হাইকোর্ট বিভাগের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। এরপরে বিচার বিভাগের এই প্রথম পরিচ্ছেদ সুপ্রিম কোর্ট অংশে আরও কয়েকটা এখানে অনুচ্ছেদ রয়েছে। যেমন 103 নং অনুচ্ছেদে আপিল বিভাগের এখতিয়ার সম্পর্কে বলা হয়েছে। 104 নং অনুচ্ছেদে আপিল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ সম্পর্কে বলা হয়েছে। 105 নং অনুচ্ছেদে আপিল বিভাগ কর্তৃক ব্যয় বা আদেশ পুনর্বিবেচনা সম্পর্কে বলা হয়েছে। 106 নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার অর্থাৎ সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার সম্পর্কে 106 নং অনুচ্ছেদে অন্তর্ভুক্ত রয়েছে। 107-এ সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। 108-এ কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এই 108 বিধিতে উল্লেখ করা হয়েছে। 109-এ আদালত সমূহের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সম্পর্কে বলা হয়েছে। 110-এ অধস্তন আদালত হতে হাইকোর্টে বিশেষ করে হাইকোর্ট বিভাগে মামলায় স্থানান্তর সম্পর্কে বলা হয়েছে। 111 নংয়ে সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা সম্পর্কে বলা হয়েছে। 112 নংয়ে সুপ্রিম কোর্টের সহায়তা সম্পর্কে বলা হয়েছে এবং 113 নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের এই কর্মচারীগণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তো প্রিয় সুধীবৃন্দ, আমি মূলত এই প্রত্যেক অনুচ্ছেদে কি বলা আছে সেইগুলো বলতেছি। এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই সংবিধানের ভিতরে এই টপিকসগুলি পড়তে হবে। সবগুলি আলোচনা করতে গেলে আমার এই আলোচনাটা অনেক লম্বা হয়ে যাবে। সেজন্য মূলত আমি কোন অনুচ্ছেদে কি বলা আছে একটু মনে রাখার জন্য আমি বলতেছি। এটা বারবার শুনলে কিন্তু বেশি মনে থাকবে। তো এবার আসি ষষ্ঠ ভাগ বিচার বিভাগ, দ্বিতীয় পরিচ্ছেদ। এখানে অধস্তন আদালত সম্পর্কে বলা হয়েছে, মানে নিম্ন আদালত সম্পর্কে। অধস্তন আদালত সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ 114-তে বলা হচ্ছে অধস্তন আদালত সমূহ প্রতিষ্ঠা সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ 115-তে অধস্তন আদালতের নিয়োগ সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ 116-তে অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সম্পর্কে বলা হয়েছে এবং 116 ক-তে বিচার বিভাগীয় কর্মচারীগণ বিচার কার্য পরিচালনার স্বাধীন। বিচার বিভাগীয় যে কর্মচারী বিচারক যারা তারা বিচার কার্য পরিচালনায় স্বাধীন সম্পর্কে এই 16 ক-তে উল্লেখ করা হয়েছে। এছাড়াও এই বিভাগে বিচার বিভাগের মধ্যে আরেকটা অনুচ্ছেদ ছিল, তৃতীয় অনুচ্ছেদ পরিচ্ছেদ, আরেকটা পরিচ্ছেদ ছিল তৃতীয় পরিচ্ছেদ। এখানে প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে বলা ছিল। এখানে একটি মাত্র অনুচ্ছেদ আছে 117 অনুচ্ছেদ, যে প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে বলা আছে। তার প্রশাসনিক ট্রাইব্যুনালটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাঝে মাঝে আসে এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে বিস্তারিত সংবিধানের 117 নং অনুচ্ছেদে উল্লেখ আছে। এবার আসি সপ্তম ভাগ নির্বাচন। তো নির্বাচন এখানে কোনো বিশেষ করে পরিচ্ছেদ নেই। তো যে সমস্ত অনুচ্ছেদ নির্বাচন সম্পর্কে বলা হয়েছে সেগুলি হচ্ছে অনুচ্ছেদ 118-তে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। 119-এ নির্বাচন কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। 120-এ নির্বাচন কমিশনের কর্মচারীগণ সম্পর্কে বলা হয়েছে। 121-এ প্রতি এলাকার জন্য একটি করে ভোটার তালিকা সম্পর্কে বলা হয়েছে। 122-এ ভোটার তালিকায় নাম ভুক্তির যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। 123-এ নির্বাচন অনুষ্ঠানের সময় সম্পর্কে বলা হয়েছে। 124-এ নির্বাচন সম্পর্কে সংসদে বিধান প্রণয়নের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। 125-এ নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা সম্পর্কে বলা হয়েছে এবং 126-এ নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের বাস্তবায়ন সম্পর্কে বলা হয়েছে।
তো এই 126 পর্যন্ত এই বিশেষ করে সপ্তম ভাগে ছিল। এখানে ষষ্ঠর ক আরেকটা বিভাগ ছিল, সেটা অবশ্য বিলুপ্ত করা হয়েছে। এবার আসে অষ্টম ভাগ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এইখানে 127 থেকে শুরু হয়েছে 132 পর্যন্ত। 127 নং অনুচ্ছেদে মহাহিসাব নিরীক্ষক ও পদের প্রতিষ্ঠা সম্পর্কে বলা হয়েছে। 128 নং অনুচ্ছেদে মহাহিসাব নিরীক্ষকের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। 129-এ মহাহিসাব নিরীক্ষকের কর্মের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে। 130-এ অস্থায়ী মহাহিসাব নিরীক্ষক সম্পর্কে বলা হয়েছে। 131-এ প্রজাতন্ত্রের হিসাব রক্ষায় আকার ও প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার ও পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ প্রজাতন্ত্রের হিসাব রক্ষা করার জন্য আকার পদ্ধতি সম্পর্কে এখানে উল্লেখ আছে 131 নং অনুচ্ছেদে। 132 নং অনুচ্ছেদে সংসদে মহাহিসাব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন সম্পর্কে বলা হয়েছে। এইগুলি ছিল এই অষ্টম ভাগের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সম্পর্কিত বিশেষ 2, 4, 6টা অনুচ্ছেদ। এবার আসি নবম ভাগ। নবম ভাগে বাংলাদেশের কর্ম বিভাগ। এখানেও 2টা পরিচ্ছেদ ছিল। প্রথম পরিচ্ছেদে কর্ম বিভাগ সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ 133-এ নিয়োগ ও কর্মের শর্তাবলী সম্পর্কে বলা হয়েছে। 134-এ কর্মের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে। 135-এ অসামরিক সরকারি কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি সম্পর্কে বলা আছে। 136-এ কর্ম বিভাগ পুনর্গঠন সম্পর্কে বলা আছে। এবং এই বিশেষ করে আরেকটা পরিচ্ছেদ ছিল, সেটা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ নবম ভাগে, সেটা হচ্ছে সরকারি কর্ম কমিশন সম্পর্কে বলা হয়েছে। তো এখানে অনুচ্ছেদ 137-এ কমিশন প্রতিষ্ঠা সম্পর্কে বলা হয়েছে। 138-এ কমিশনের সদস্য নিয়োগ সম্পর্কে বলা হয়েছে। 139-এ কমিশনের সদস্যদের পদের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে। 140-এ কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এবং 141-এ বার্ষিক রিপোর্ট সম্পর্কে বলা হয়েছে। তো এটা হচ্ছে সরকারি কর্ম কমিশন। এই 137 থেকে 141 পর্যন্ত এই অনুচ্ছেদ সমূহে উল্লেখ রয়েছে কমিশন প্রতিষ্ঠা, সদস্য নিয়োগ, পদের মেয়াদ, কমিশনের দায়িত্ব, বার্ষিক রিপোর্ট। এইবার এখানে আরেকটা আছে নবম ক। তো নবম ক ভাগে এই জরুরি বিষয়ের বিধানাবলী সম্পর্কে বলা ছিল। বিশেষ করে জরুরি অবস্থা রাষ্ট্রে যখন জারি থাকে তখন সংবিধানের কোন ক্ষমতা বলে এগুলি চলে সেই সম্পর্কে বলা আছে। নবম ক ভাগে জরুরি বিধানাবলী। এখানে নবম ক কিন্তু আরেকটা ভাগ, অর্থাৎ 9 নম্বরে 2টা ভাগ, একটা নবম ভাগ আর একটা হচ্ছে নবম ক ভাগ। তো নবম ক ভাগের জরুরি বিধানাবলী এখানে 3টা অনুচ্ছেদ ছিল। একটা হচ্ছে 41-এর ক, 41-এর খ, 41-এর গ। 41-এর কতে বলেছে জরুরি অবস্থা ঘোষণা। 41-এর খতে বলেছে জরুরি অবস্থার সময় সংবিধানের কতিপয় এই অনুচ্ছেদের বিধানই স্থগিতকরণ। এবং 41-এর গতে বলেছে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার সমূহ স্থগিতকরণ। এই যে মৌলিক অধিকারের যে সমস্ত মৌলিক অধিকার সম্পর্কিত যে সমস্ত ওই যে 27 থেকে অনুচ্ছেদ 27 থেকে অনুচ্ছেদ 44 পর্যন্ত যে বিশেষ করে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে মৌলিক অধিকার, ওইগুলি স্থগিতকরণ সম্পর্কে এই 41-এর গতে বলা আছে নবম ভাগের ক্ষেত্রে জরুরি বিধানাবলীর মধ্যে। এবার আসি দশম ভাগ। দশম ভাগে একটি মাত্র এই অনুচ্ছেদ আছে, সেটি হচ্ছে সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা। সংবিধানের এই যে 142 নং অনুচ্ছেদে বলা আছে সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা, অর্থাৎ সংবিধান সংশোধনের জন্য এই 142 অনুচ্ছেদ ব্যবহার করে সংসদ। 142 অনুচ্ছেদ। এবার আসি একাদশ ভাগ বিবিধ। এটা শেষ ভাগ, তাই না? 11টি ভাগ যেহেতু। বিবিধের 142 নংয়ের পরে 143 নং থেকে শুরু হবে বিবিধ 153 পর্যন্ত, যেহেতু মোট 153টি অনুচ্ছেদ আছে। 143-এ বলেছে প্রজাতন্ত্রের সম্পত্তি। 144-এ সম্পত্তি ও সরকার প্রভৃতি প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব সম্পর্কে বলেছে। 145-এ চুক্তি ও দলিল সম্পর্কে বলা হয়েছে। 145-এর কতে আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে বলা হয়েছে।
146-এ বাংলাদেশের নামে মামলা সম্পর্কে বলা হয়েছে। 147-এ কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ 147-এ কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে এই 147 নঙে। বিবিধের মধ্যে আরও আছে। 148 নং অনুচ্ছেদে পদের শপথ গ্রহণ সম্পর্কে বলা হয়েছে। 149-এ প্রচলিত আইনের হেফাজত সম্পর্কে বলা হয়েছে। 150-এ ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী সম্পর্কে বলা হয়েছে। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী সম্পর্কে বলা হয়েছে। 151-তে রহিতকরণ সম্পর্কে বলা হয়েছে। 152-তে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ব্যাখ্যা বলতে কি, এই যে রহিতকরণের ব্যাখ্যা কি, শপথের ব্যাখ্যা কি, এই অস্থায়ী বিধানাবলীর ব্যাখ্যা কি, এই যাবতীয় ওই সংবিধানের যে খুঁটিনাটি বিষয়গুলি আছে সবগুলোর ছোটো ছোটো ব্যাখ্যা, এই বিশেষ করে বিভিন্ন শব্দের ব্যাখ্যা 152 নং অনুচ্ছেদে উল্লেখ আছে। এবং সবার শেষে 153 নং অনুচ্ছেদে যে শেষ অনুচ্ছেদ, সেখানে প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ সম্পর্কে বলা হয়েছে। নির্ভরযোগ্য পাঠ বলতে বোঝায় বাংলা এবং ইংরেজি, বাংলার পাশাপাশি ইংরেজি উভয় ভার্সনেই এই সংবিধান থাকবে, এবং কোনো বাংলা এবং ইংরেজির মধ্যে কোনো যদি অস্পষ্টতা থাকে, তাহলে পার্থক্য থাকে বা পার্থক্য পরিলক্ষিত হয়, সেই ক্ষেত্রে বাংলায় যে অনুচ্ছেদটিতে যে বিষয়টি উল্লেখ থাকবে সেটি আগে প্রাধান্য পাবে। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আলোচনা। আমি এই 153টা অনুচ্ছেদে কোন অনুচ্ছেদে কি বলা আছে বিশেষ করে আলোচনা করার চেষ্টা করেছি। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।